TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটিকেও আমরা দুটো ভাগে ভাগ করেছি এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। অনুষ্ঠানের প্রথমাংশে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মানুষ বনাম মেশিন, নতুন কর্মক্ষেত্রের বাস্তবতা কি, এটি নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ প্রযুক্তি দিন দিন এগোচ্ছে, আমাদের সামনে অনেক দরজা খুলে দিচ্ছে। প্রতিযোগিতা কি মানুষের সাথে মানুষের নয়, মানুষের সাথে মেশিনের তৈরি হচ্ছে, এটি এবং তার পরিণতি কি হতে পারে সেটি আমরা আজকে আলোচনা করব। এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাইব যে ইন্টারেস্ট রেট কমলেই কি বাড়ি কেনা সহজ হয়ে যায়, নাকি তার আগে ইনকামটা আরও বাড়ানো দরকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত যারা আমরা বাড়ি কিনতে চাই তাদের জন্য। সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকারে এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্যে, অনুষ্ঠানের প্রথম অংশে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় মানুষ এবং প্রিয় আইটি বিশেষজ্ঞ জনাব মাহবুব সিদ্দিক, ফাউন্ডার এবং সিইও ক্যারিয়ার হ্যাক ইনকর্পোরেশন। জনাব মাহবুব সিদ্দিক, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলছি, প্রযুক্তি এগুচ্ছে, সামনে নতুন নতুন দরজা খুলছে, প্রতিযোগিতা বাড়ছে। প্রতিযোগিতা মানুষের নয়, প্রতিযোগিতা মানুষ এবং মেশিন, একটি বিপরীতমুখী একটি সম্পর্ক, অথচ প্রতিযোগিতা অসম বলা যেতে পারে। আজকের এই বিষয়টি নিয়ে কথা বলার আগে একটু এই বিষয়ের গুরুত্বটা তুলে ধরতে চাই দর্শকদের সামনে। সুপ্রিয় দর্শক, আজকের পৃথিবীতে আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে প্রতিদিন প্রযুক্তি নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। তবে সেই সম্ভাবনার আড়ালে জন্ম নিচ্ছে এক নতুন প্রশ্ন: মানুষের জায়গা কি ধীরে ধীরে দখল করে নিচ্ছে মেশিন? এক সময় আমরা ভাবতাম মেশিন শুধু মানুষের কাজকে সহজ করবে, কিন্তু আজ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শুধু কাজের সহযোগী নয়, বরং অনেক ক্ষেত্রে এআই সিদ্ধান্ত নিচ্ছে, হিসেব কষছে, ছবি বানাচ্ছে, সফটওয়্যার তৈরি করছে, এমনকি এমন কিছু কাজও করছে যেগুলো একসময় শুধুই মানুষের দক্ষতার প্রতীক ছিল। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান ইতোমধ্যেই এআই নির্ভর পরিকল্পনা গ্রহণ করছে। কোথাও নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে, আবার কোথাও হাজার হাজার কর্মীর চাকরি হারানোর খবর শোনা যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এটি কি প্রযুক্তির স্বাভাবিক বিবর্তন, নাকি কর্মক্ষেত্রে এক নীরব বিপ্লব? তাই তো স্বভাবতই প্রশ্ন উঠছে, আমরা কি সত্যিই মানুষ বনাম মেশিন একসঙ্গে কাজ করার নতুন এক যুগে প্রবেশ করছি? সবচেয়ে বড় প্রশ্ন, আজ যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, যারা নতুন চাকরির স্বপ্ন দেখছেন, কিংবা যারা বহু বছর ধরে একটি প্রতিষ্ঠানে কাজ করছেন, তাদের ভবিষ্যৎ কোথায়? আগামী 5 কিংবা 10 বছরে সফল হতে হলে কোন দক্ষতাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে? আর এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এমন একজন আইটি ও এআই বিশেষজ্ঞ, যিনি তার দীর্ঘ কর্মময় জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসব বিষয়ে নানা রকম জিজ্ঞাসার উত্তর দেবেন। বলবেন মানুষ বনাম মেশিন, নতুন কর্মক্ষেত্রের বাস্তবতার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। আমরা তার কাছে জানার চেষ্টা করব, এআই কি আমাদের প্রতিদ্বন্দ্বী নাকি সবচেয়ে শক্তিশালী সহযোগী? পরিবর্তনের এই সময়ে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, কিভাবে টিকে থাকবেন এবং কিভাবে ভবিষ্যতের সুযোগকে নিজের পক্ষে কাজে লাগাবেন? তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, মানুষ বনাম মেশিন, নতুন কর্মক্ষেত্রের বাস্তবতা। জনাব মাহবুব সিদ্দিক, আজকের বিষয়ের সামান্য একটু গুরুত্ব তুলে ধরেছি, সিনপসিস বা সারমর্ম তুলে ধরেছি। আপনার কাছে এই বিষয়ের ব্যাখ্যাগুলো চাইবো। যে প্রথমেই জানতে চাইবো যে 2026 সাল কি সত্যিই মানুষ মেশিনের কাছে হেরে যাচ্ছে? খুবই সুন্দর কোয়েশ্চেন, আবার অ্যাট দ্য সেম টাইম হয়তো আসলে আমাদের
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই মানুষ এবং মেশিন নিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যে প্রচুর কিউরিওসিটি আছে, সেখানে প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আসলে এটাকে আমি যুদ্ধ বলবো না মানুষ বনাম মেশিনের ভিতরে, আমি বলবো যে এটা একটা ট্রান্সফরমেশন, এটা আসলে একটা রূপান্তর হচ্ছে। হ্যাঁ, এখানে প্রচুর জব এখানে ট্রান্সফর্ম হচ্ছে, এবং এমনকি আমরা যদি এখন নাম্বার নিয়ে যদি দেখি যে 2026-এ অ্যাবাউট 90,000 জব যেটা যেখানে ছাঁটাই হয়েছে, সেখানে যেটাকে বলা হচ্ছে এই 90,000 মানে আরও বেশি ছাঁটাই হয়েছে, সেখানে 90,000কে বলা হচ্ছে এআই রিলেটেড। তার মানে কোম্পানিরা যেটা করতেছে এই 90,000 কিন্তু জবটাকে তারা ছাঁটাই করে নাই, এখানে তারা এআই দিয়ে এটাকে রিপ্লেস করছে। হ্যাঁ, তো যার ফলে মানে এখানে কাজের ধরনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমাদের দেখার বিষয় যে এখানে কি ধরনের কাজগুলো চেঞ্জ হচ্ছে। এখানে অনেক জিনিস আছে যেগুলো রুটিন ওয়ার্ক, যেমন আপনি এন্ট্রি লেভেল সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন বা কন্টেন্ট রাইটার বলেন, এখন এআই এর যেটা আপনার মানে মেইন স্কিল সেট, হ্যাঁ, যে রিপিটেটিভ জবগুলোকে কিন্তু সে চেঞ্জ করতে পারতেছে। এখানে আমি একটা জিনিস বলবো যে হয়তো আমাদের অনেকের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা যে আমরা হয়তো বা মনে করতেছি যে ওকে জবের ধরন সেম থেকে যাবে। আসলে জব এখানে এতদিন যেটা হয়েছে যে টেকনোলজির ক্ষেত্রে যেটা হয়েছে যে হয়তো বা আমাদের জবের কি বলে এনহ্যান্সড হয়েছে, রাইট? আপনি যেটা বললেন যে মেশিনের কাজটা ছিল মানুষের জবটাকে ইজি করা, সহায়ক হওয়া, রাইট? বাট এখন যেটা হচ্ছে এটা কিন্তু রিপ্লেসমেন্ট হচ্ছে। হ্যাঁ, যার ফলে এই জিনিসটাকে আমার প্রতিস্থাপিত হচ্ছে। হ্যাঁ, এখন তার মানে আমরা এইটা বলতেছি না যে আমাদের জব একদম কমে যাবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিসেন্টলি তাদের যে নাম্বারটা বলছে যে বাই 2030-তে তারা বলতেছে যে অ্যাবাউট 92 মিলিয়ন জব যেটা আপনার রিপ্লেসড হবে বা ধরন চেঞ্জ হবে। বাট অ্যাট দ্য সেম টাইম তারা বলতেছে যে এআই এর কারণে বলতেছে এটা, এবং এটা তারা বলতেছে যে অ্যাবাউট 170 মিলিয়ন টোটাল জব তৈরি হবে। তো সেক্ষেত্রে কিন্তু নেট যে আমরা যদি জবের পরিমাণের কথা বলি, সেখানে জবের পরিমাণ আরো বেশি হবে, বেড়ে যাচ্ছে। বাট একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আমাদের যে ডেভেলপমেন্টের জব ছিল, আমরা যদি কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, আমরা যদি বিভিন্ন সেক্টরের কথা বলি, আমরা যদি এমনকি যখন আমরা অটোনোমাস গাড়ির কথা বলতে যাচ্ছি, হ্যাঁ, আমাদের ড্রাইভিং এর কথা যদি বলি, বিভিন্ন রুটিন কাজগুলা, প্যারালিগালের কথা যদি বলি, এগুলো কিন্তু রিপ্লেসড হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট হ্যাঁ, আমাদের নতুন ধরনের অপশন ডেফিনেটলি এটাতে আরও বেশি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুযায়ী এবং আমেরিকার বিভিন্ন অর্গানাইজেশনের ভাষ্য অনুযায়ীও আমাদের নতুন ধরনের নিউ মানে রূপান্তরিত ট্রান্সফর্মড জব আমাদের এখানে আরও বেশি তৈরি হবে। তো তার মানে আপনি যেটা বললেন যে মেশিনের কাছে হাঁটছে কিনা এবং কোন ধর্মে মানে কোম্পানিগুলো কেন বলছে যে এআই এর কারণে ছাঁটাই করতে যাচ্ছে সেটি বললেন, কোন ধরনের কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটিও মোটামুটি একটু আলোকপাত করলেন। তো এই যে বিষয়টি আপনি বললেন, এটা কি সাময়িক ধাক্কা নাকি দীর্ঘমেয়াদী পরিবর্তনের শুরু? আমি অনেস্টলি এটা আমরা এটা দুইটাই। সাময়িক ধাক্কাটা যে ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা যে জবগুলো লুজ করতেছি, এটাতে ডেফিনেটলি এক একটা জব মানে এক একটা ফ্যামিলির ব্যাপার। হ্যাঁ, বাট এখানে আমি মনে করি না এটা সাময়িক, এটা আসলে দীর্ঘমেয়াদী। বিকজ আমরা এআই এর যে ধরনের অ্যাডভান্সমেন্টটা হচ্ছে রিসেন্টলি, দেখা যাচ্ছে আমরা এখন কিন্তু আর কি বলে সিম্পল এআই প্রম্পটিং নিয়ে, মানে এআই এর মাধ্যমে আমরা ইনস্ট্রাকশন নেওয়া বা এআই এর মাধ্যমে আমরা প্রবলেম সলভ করা, আমরা কিন্তু শুধু এইটা নিয়ে কাজ করতেছি না। এখন আমরা যেটাকে বলতেছি সেটাকে বলতে এজেন্টিক এআই, যেখানে আসলে আমরা ভার্চুয়াল এজেন্ট বিল্ড করতেছি, যে এজেন্ট কিন্তু আমাদের হিউম্যানের কাজটাকে কমপ্লিটলি রিপ্লেস করতেছে। যার ফলে হ্যাঁ, এটা দীর্ঘমেয়াদী। রাইট নাও আমাদের মানে স্ট্যাটস অনুযায়ী তারা বলতেছে 5% জব এআই এর মাধ্যমে রিপ্লেস হচ্ছে। বাট আপনি যদি দেখেন রিসেন্টলি অ্যান্থ্রোপিকের সিইও বলছে যে অ্যাবাউট 50% জব, টেকনোলজি রিলেটেড জব, যেটা এআই এর মাধ্যমে রিপ্লেসড হবে। বাট হ্যাঁ, নতুন জব অবশ্যই তৈরি হবে, বাট যার ফলে এটার আসলে দীর্ঘমেয়াদী একটা ব্যাপার আছে, এবং সেই জন্যই আসলে এখানে প্ল্যানিংয়ের ব্যাপার আছে। জাস্ট আপনার মে মাসেই অ্যাবাউট 40,000 জব বিভিন্ন কোম্পানি থেকে ছাঁটাই করা হয়েছে যে এআই রিলেটেড।
যার ফলে এটাকে ডেফিনেটলি হয়তোবা আমরা 2 মাস পরেই ম্যাস আনএমপ্লয়মেন্ট হবে না, বাট এটার ইম্প্যাক্টটা অবশ্যই নেক্সট 5 বছর 10 বছর একটা ব্যাপক প্রভাব ফেলবে। কিন্তু পাশাপাশি তো আপনি এটাও আশার আলো দিলেন যে যে পরিমাণ মানুষ ছাঁটাই হবে তার থেকে বেশি কর্মসংস্থানও সৃষ্টি হবে। অবশ্যই। তো আপনি এই যে প্রতিস্থাপন বা রিপ্লেসের কথাটি বললেন, তো এআই কি সত্যি মানুষকে প্রতিস্থাপন করছে, নাকি এটা কোম্পানিগুলো এটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করছে মানুষকে ছাঁটাই করার জন্য? আসলে এখানে এটা অজুহাত না। আপনি যদি দেখেন যে রিসেন্টলি যেমন আপনি বড় বড় আইটি কোম্পানির কথা যদি বলি, ইনক্লুডিং আপনি যদি অ্যামাজন অ্যাবাউট 15,000 এমপ্লয়ি তারা রিপ্লেস করছে। হ্যাঁ, এবং তারা কিন্তু বলছে যে এটা কিন্তু জব গন না, জব আছে, বাট সেই জবটা করতেছে হচ্ছে মেশিন। হ্যাঁ, এখানে আপনার ফেসবুক মেটা 8,000 কর্মচারী ছাঁটাই করছে, বাট তারা কিন্তু বলতেছে যে এটা কিন্তু আসলে মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন লোক একজন ছাঁটাই করতেছেন তার মানে কি সেই পজিশনটা গন। বাট এখানে যেটা বলতে চাচ্ছি আমি, যে পজিশন কিন্তু গন না, সে পজিশনটাতে কাজ করতেছে একটা এআই এজেন্ট কাজ করতেছে, যার ফলে আমি মনে করি না এটা অজুহাত। এবং এখানে হ্যাঁ আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে আমরা যদি দেখি যে এখানে এআই কিন্তু কোম্পানিরা প্রচুর তাদের সেখানে ইনভেস্ট করতে হচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার তাই ইনভেস্ট করতে হচ্ছে ডাটা সেন্টার তৈরির ক্ষেত্রে, তাদের এনার্জির ক্ষেত্রে, বিকজ এআই এর ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ যেটা, সেটাতে এখানে প্রচুর এনার্জি লাগে। হ্যাঁ, তো এইগুলাতে যারা যে ইনভেস্ট করতেছে সেই ক্ষেত্রেও তাদের তো সেই ইনভেস্টমেন্টটাকে মানে ইনভেস্টমেন্টটাকে যাতে তারা ব্রেক ইভেন করতে পারে এবং সেখানে ইনভেস্টমেন্ট থেকে যাতে প্রফিট করতে পারে, সেজন্য তাকে তো কোথাও না কোথাও খরচটা কমাতে হবে। তো এই কাজটা কিন্তু হচ্ছে, তার কারণ এআই ক্ষেত্রে সুবিধা কি, এআই তো 24/7 কাজ করতেছে, এখানে ফাস্টার কাজ করতেছে। হ্যাঁ, এখানে তাদের তাদের যে মানে তাদেরকে স্যালারি দিতে হচ্ছে না, তারা তো অটোমেটিক্যালি কাজ করতেছে ওয়ান্স উই বিল্ড ইট। যার ফলে এটা আসলে শুধু ইনভেস্টমেন্ট করলেই হচ্ছে, মানে কেনাটা বা তৈরি করাটা, সেটা যেটু অর্থ ব্যয় হচ্ছে, হ্যাঁ বাকিটা তো আর কিছুই কোনো খরচ নেই, আর কোনো খরচ নাই। তো বাট সেই ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যেটা আসলে তারা যেটা অজুহাত হিসেবে নিচ্ছে তা না, তারা এটা রিয়েলিটিতেই কিন্তু তারা আসলে যেহেতু এটাকে রিপ্লেস করতেছে, যার ফলে এটার মানে ডেফিনেটলি লস প্রফিট বা তাদের যে স্ট্র্যাটেজি, সেটা তারা স্ট্র্যাটেজি অনুযায়ী তারা আগাচ্ছে। এবং আপনি যদি আরেকটা জিনিস আমরা যদি দেখি, পৃথিবীতে টেকনোলজিতে কিন্তু প্রচুর কম্পিটিশন চলতেছে, সেখানে কর্পোরেশন টু কর্পোরেশন কম্পিটিশন চলতেছে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যদি বলি, আমরা দেখবেন যে রিসেন্টলি আমাদের ইন্টারন্যাশনাল যে টেনশনগুলো তৈরি হচ্ছে, সেখানে যদি আপনারা দেখেন আমাদের চায়নাতে রোবাটিক্স, চায়নাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে লেভেলে যাচ্ছে, আমেরিকাকে কিন্তু তার সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। এখানে ইউরোপ রিসেন্টলি তারা কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট করতেছে এআইতে। হ্যাঁ, এবং রিসেন্টলি প্রচুর আইটি টেকনোলজির যারা এক্সপার্ট তারা বলতেছে এটা আসলে প্রতিটা কান্ট্রি, এমনকি প্রতিটা সিটি স্টেট, তাদেরও দেখা যাবে যে তাদের নিজস্ব এআই তৈরি করার জন্য তাদেরকে ইনভেস্ট করতে হবে। যার ফলে এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাদেরকে এটাকে ডেফিনেটলি কিভাবে প্রফিটেবল করতে পারে, এখান থেকে কিভাবে তারা দীর্ঘমেয়াদী একটা নিজেদের প্রতিযোগিতায়ও যাতে টিকে থাকতে পারে, সেজন্য তারা এটার পিছনে ইনভেস্টমেন্ট এবং এটার পিছনে কাজ করতেছে। তো আপনি যদিও অজুহাতের কথা বললেন না বা স্বীকার করছেন না, ঠিক আছে, এবং এটাও বললেন যে এআই যদিও চাকরি খাচ্ছে, প্রতিস্থাপন হচ্ছে সেখানে মেশিন, পাশাপাশি আসার কথা শোনালেন যে প্রচুর মানুষের চাকরির পদ বা চাকরি সৃষ্টি করছে, নতুন সৃষ্টি করছে। তো এক্ষেত্রে এই এর কারণে কোন কোন চাকরিগুলো বরং বাড়ছে বা সৃষ্টি করছে, এটা আপনার কাছে কি মনে হয়? অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে আসলে আমি যেটা বললাম যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা আছে আমাদের মাঝখানে, সেটা হচ্ছে আমরা হয়তো বা মনে করতেছি যে হ্যাঁ এখন যেটা হচ্ছে সেটা হয়তো বা খুব সাময়িক সময়ের জন্য, হয়তো এআই চলে যাবে, হ্যাঁ আমরা হয়তো বা আবার সেই আগের জবগুলো ফেরত পাবো। আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমি যাদের এক্সপার্টদের যখন কথা শুনি, আমি মনে করি যে এটা একটা রং আন্ডারস্ট্যান্ডিং। বিকজ আমরা যদি এই ধরনের রং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে চলতে থাকি, তাহলে দেখা যাবে আমরা কিন্তু আসলে আমাদের নিজেদেরকে সেই স্কিল সেটটা বিল্ড করতে পারবো না, পিছায় যাব। আমাদের এখন মেইনলি যেটা আপনি যদি দেখেন যে প্রোগ্রামার বা ডেভেলপমেন্টে যেটা কোডিং এর ব্যাপারটা এআই মানুষকে 1000 গুণ সেটাকে তারা এক্সিড করে গেছে। আমি মনে করি না যে এখন অনেকের প্রোগ্রামিং বা এমনকি কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং অথবা আপনার এই ধরনের ফিল্ডে তাদের এনার্জি দেওয়া উচিত।
হ্যাঁ, এখনকার যে জবগুলো আসতেছে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইঞ্জিনিয়ারিং আসছে, যেখানে মেশিন লার্নিং এর উপরে কাজ হচ্ছে। হ্যাঁ, এজেন্টিক এআই কে কিভাবে বিল্ড করা যায় সেখানে আপনার প্রচুর জব ক্রিয়েট হচ্ছে। ডেটা ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ডেটা ইঞ্জিনিয়ারিং যেহেতু এআই এর উপর নির্ভর করে, সাইবার সিকিউরিটি। এবং আপনি জানেন যে রিসেন্টলি আপনার অ্যানথ্রপিকের রিসেন্টলি লেটেস্ট যে মডেলটা তৈরি হয়েছিল 2-3 সপ্তাহের আগের কথা, যখন আসলে ইউএস গভর্নমেন্ট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউএস গভর্নমেন্ট সেখানে হস্তক্ষেপ করে সেই রিলিজটাকে স্টপ করতে হয়েছে। তার কারণ হচ্ছে এটা না যে ক্লড বা অ্যানথ্রপিক সব সেন্সিটিভ ডেটাগুলোকে অ্যাক্সেস করছে বা এটাকে পাবলিশ করছে, তা না, বাট দ্য ক্যাপাবিলিটি, লেটেস্ট অ্যানথ্রপিকের যে ক্লডের যে ভার্সনটা, সেটা কেপেবল টু ব্রেক এনি সিকিউরিটি সিস্টেম, ইটস কেপেবল টু ফাইন্ড এনি vulnerabilities অফ এনি সফটওয়্যার। তাহলে আমরা যে জিনিসটা দেখতে পারতেছি, এআই এর এক্সপার্টিস কিন্তু বেড়ে যাচ্ছে এবং এটা কিন্তু বাড়তেছে হইতেছে এক্সপোনেনশিয়াল হারে। যার ফলে এখানে যেমন সাইবার সিকিউরিটির ব্যাপার, এখন ইউএস গভর্নমেন্ট কমার্স ডিপার্টমেন্ট থেকে কি করছে, তারা অ্যানথ্রপিকের সাথে কথা বলছে এবং এখানে সেই রিলিজটাকে স্টপ করে কিন্তু এখানে হিউম্যানকে দেওয়া হয়েছে সেটাকে জাজমেন্ট করার জন্য, হিউম্যানকে কন্ট্রোলে দেওয়া হয়েছে। যার ফলে এখানে ব্যাপারটা যে কি, এখানে এআই গভর্নেন্স বলেন বা এআই এথিক্স বলেন, এইগুলা ক্ষেত্রে ব্যাপকভাবে জবের পরিমাণ বাড়তেছে, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বাড়ছে। প্রত্যেকটা কোম্পানিতে সেখানে ওভারসাইটের ব্যাপার আছে, যেখানে হয়তো হিউম্যানদের একটা বড় ভূমিকা থাকবে। যার ফলে এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর দেখা যাবে যে নতুন পজিশন তৈরি হচ্ছে, যেখানে হয়তো পজিশন তৈরি হচ্ছে। বাট সেক্ষেত্রে আমাদের এটা চিন্তা করা ঠিক না যে হ্যাঁ, আমাদের পুরাতন যেগুলা সেই পজিশনগুলো হয়তো আবার ব্যাক করবে, সেটা হয়তো বা সেফ। যার ফলে আমি কেন এটা বলতেছি, যাতে আমাদের ভিউয়াররাও জানে যে আসলে তাদের স্কিল সেটটা কিন্তু এখন বিল্ড করতে হবে মার্কেটের উপরে। তাহলে সেক্ষেত্রে এই যে কর্মীরা তাহলে কিভাবে নিজেদের দক্ষতা বাড়িয়ে এআই এর যুগে নিজেদেরকে টিকে থাকায় প্রমাণ করবে বা কিভাবে টিকে থাকবে? অবশ্যই সেক্ষেত্রে আপনার ব্যাপকভাবে বিভিন্ন প্রোগ্রাম চলতেছে, এমনকি গভর্নমেন্ট থেকেও বিভিন্ন প্রকারভাবে এটা নিয়ে কিন্তু মানুষকে বিভিন্ন রকম গ্র্যান্টের ব্যবস্থা হচ্ছে। আমাদের মতো ইনস্টিটিউশন বা আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিতে তারা কিন্তু এখন এআই, এজেন্টিক এআই, তারা সাইবার সিকিউরিটি, এগুলো নিয়ে ব্যাপকভাবে বিভিন্ন প্রোগ্রামেরই করতেছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, যেহেতু এআই আপনার ডিফিকাল্ট কাজগুলা, কোডিং বা ডিফিকাল্ট যে ক্যালকুলেশনের কাজগুলো যেহেতু এটা এআই করতেছে, যার ফলে এইটাতে কিন্তু আমরা খুব সহজেই একজনকে সেইভাবে ট্রেন করতে পারি যে ট্রেনিংয়ের মাধ্যমে সে তাদের এই এক্সপার্টিসগুলোকে বিল্ড করতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই সাবজেক্টগুলোতে ডেফিনেটলি আমাদের মনোযোগ দেওয়া দরকার। তাহলে সেক্ষেত্রে আপনাকে আর একটি প্রশ্ন করতে চাই আমি, সেটি হচ্ছে যে এই পরিবর্তনের যে যুগটা আসছে, এই পরিবর্তনে বা পরিবর্তন তরুণদের জন্য যারা নতুন চাকরির বাজারে ঢুকছে বা ঢুকতে চাইছে, তাদের কাছে কি অর্থ বহন বা তাদের কাছে কি বার্তা দিতে চান আপনি? অবশ্যই এটা আসলে একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে তরুণদের জন্য আমি মনে করি এটা আসলে একটা অনেক বড় একটা সতর্ক বার্তা। তার কারণ হচ্ছে এখন যেহেতু মার্কেট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি জানি, আমি যখন 2002-এ যখন আমি কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার করে বের হই, তখনই যখন .com-এর যে বার্স্টটা হয়, তখন আমরা যখন মার্কেটে গেছি আমরা জানি যে এটা কত ডিফিকাল্ট জব পাওয়া। এবং আপনি জানেন যেটা নিয়ে আমরা প্রচুর কথা বলি, এখন জব মার্কেট এখন অনেক কনফিউজড। এখানে আপনার ডেভেলপমেন্ট অথবা আমরা ট্র্যাডিশনাল যে সফটওয়্যার রিলেটেড বা টেকনোলজি রিলেটেড যে জবগুলোর কথা বলতাম, সেখানে কিন্তু আসলে অনেক চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনকি যার ফলে আমি মনে করি যারা এখন জব মার্কেটে যাচ্ছে টেকনোলজি ডিগ্রি নিয়ে, তাদেরকে এখন যেটা করতে হবে, তাদেরকে নিউ স্কিলটাকে অ্যাডাপ্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে যারা নতুন কলেজে ইন করবে, হ্যাঁ, তাদেরও সেখানে চিন্তা ভাবনা করতে হবে। আমি মনে করি না যে এই মুহূর্তে কারো চিন্তা করতে হবে যে হ্যাঁ, সে হয়তো বা 4 বছরের কম্পিউটার সায়েন্স ডিগ্রি নিয়ে সে হয়তো বা ডেভেলপার হবে, হ্যাঁ, বা সে হয়তো বা কোয়ালিটি ইঞ্জিনিয়ার হবে, বা সে হয়তো বা আপনার প্রোডাক্ট ম্যানেজার হবে।
হ্যাঁ, আমি মনে করি এখন জবের ধারণটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে এখন হ্যাঁ এটা একটা কনফিউজিং টাইম, বাট এই সময়টাকে আমাদেরকে আসলে আরেকটু ব্যাপারটা বুঝে রিসার্চ করে এই অনুযায়ী আমাদের ফিউচার প্ল্যান, এটা শুধু আমাদের তরুণদের জন্য না, আমাদের যাদের বাবা মা আছে তাদেরও ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত। এবং তারা যখন যে কোনো কলেজ প্রোগ্রামে যদি কেউ জয়েন করতে যায় বা কোনো ইনস্টিটিউশনে যদি কেউ জয়েন করতে যায়, আমি মনে করি এটা নিয়ে তাদের যথেষ্ট রিসার্চ এবং এক্সপার্টদের সাথে কথা বলে তাদের ছেলে মেয়েদের সেই ধরনের ইন্টারেস্ট দেখে ওইভাবে আসলে এটা নিয়ে স্টেপ নেওয়া উচিত। এটা হয়তো আমি স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার দিতে পারতেছি না, বাট তার কারণ এই ব্যাপারটা একটু ভেরি মানে আমরা আসলে এক্স্যাক্টলি জানি না যে ব্যাপারটা কি হচ্ছে। বাট ট্র্যাডিশনাল জব, যেটা আমরা টেকনোলজি জব বলি, সেই মার্কেট কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, যার ফলে এখানে ডেফিনেটলি আমাদেরকে সেই ধরনের স্টেপ নিয়ে সেই ধরনের সতর্ক হয়ে এই ফিল্ডে আমাদেরকে ইন করা উচিত। মানে এটাই তরুণদের ক্ষেত্রেও আপনার এই পরামর্শটাই থাকবে যে আগামীর দিনগুলো যেহেতু প্রতিস্থাপনের যুগ আসছে, হ্যাঁ। সেই জায়গায় নিজেকে কিভাবে প্রতিস্থাপন করবেন, মেশিন হিসেবে নয় মানুষ হিসেবে, সেই দিকটাই যেটা বলেন গবেষণার কথা, গবেষণা করে এগিয়ে যেতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে। জনাব মাহবুব সিদ্দিক, আমাদের হাতে সময় নিয়ে প্রথম অংশ শেষ করতে হচ্ছে। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রথমাংশে মানুষ বনাম মেশিন, নতুন কর্মক্ষেত্রের বাস্তবতা কি, সেটি আগামীতে কি হতে যাচ্ছে, কি হতে পারে, বিস্তারিত কথা বলেছি। সুতরাং আমরা এবং আমাদের তরুণ প্রজন্মরা নিশ্চয়ই ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা সেটাতেই এগুবো যেটা আমরা মেশিনের জায়গায় নিজেরা প্রতিস্থাপিত হতে পারি। আশা করি এটুকুন আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আসতে চাই। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, ইন্টারেস্ট রেট কমলেই কি বাড়ি কিনা সহজ হয়ে যায়, নাকি তার আগে ইনকাম আরও বাড়ানো দরকার। এটি যারা আমরা বাড়ি কিনবো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয়াংশে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও আমি বলেছি আবারও বলছি যে যারা আমরা বাড়ি কিনতে চাই তাদের জন্য আজকের এই অংশের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ইন্টারেস্ট রেট কমলেই কি বাড়ি কেনা সহজ হয়ে যায়, নাকি তার আগে ইনকাম আরও বাড়ানো দরকার। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় রিয়েলটর জনাব মির্জা মোহাম্মদ হোসেন, ডাইরেক্টর অফ সেলস এক্সিট রিয়েলটি কন্টিনেন্টাল। মির্জা মোহাম্মদ হোসেন, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ TVN24। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমরা একটি বাড়ি কিনতে চাই, যাদের ইনকাম কম অথচ স্বপ্ন দেখি বাড়ি কেনা, তাদের জন্য আজকের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আলোচনা করার আগের গুরুত্বটা একটু তুলে ধরতে চাই আমি। সুপ্রিয় দর্শক, আমরা এই কথাটি প্রায় বলি যে আমাদের স্বপ্নের বাড়িটি এটি শুধু কিছু ইট, বালি আর সিমেন্টের নির্মাণ নয়, বরং এটি আমাদের নিরাপত্তার প্রতীক, পরিবারের হাসির ঠিকানা, সন্তানের ভবিষ্যতের ভিত্তি এবং আমাদের জীবনের অন্যতম বড় একটি বিনিয়োগ। কিন্তু আজকের বাস্তবতায় সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইন্টারেস্ট রেট কমলেই কি বাড়ি কেনা সত্যিই সহজ হয়ে যায়, নাকি তারও আগে প্রয়োজন একটি শক্তিশালী ও স্থিতিশীল ইনকাম। অনেকেই ভাবেন সুদের হার একটু কমলেই বাড়ি কেনার সুযোগ এসে যাবে। আবার কেউ বলেন ইন্টারেস্ট রেট নয়, আসল বিষয় হলো আপনার আয়, ক্রেডিট হিস্ট্রি এবং আর্থিক প্রস্তুতি। তাহলে প্রশ্ন হলো বাস্তবতা কোনটি? আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইন্টারেস্ট রেট কমলে কি সত্যি ক্রেতার খরচ কমে, নাকি তখন বাজারে ক্রেতার সংখ্যা বেড়ে যায়, বাড়ির দামও বাড়তে শুরু করে? তাহলে একজন সাধারণ পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত কি হতে পারে? আর আজকের অনুষ্ঠানে আমরা এসব প্রশ্নের সহজ, বাস্তবভিত্তিক এবং তথ্য সমৃদ্ধ উত্তর জানার চেষ্টা করব। আলোচনা করব মর্গেজ অ্যাপ্রুভাল, ইনকাম রিকোয়ারমেন্ট, ক্রেডিট স্কোর, ডাউন পেমেন্ট, মান্থলি পেমেন্ট এবং বর্তমান হাউজিং মার্কেটের বাস্তব চিত্র নিয়ে। তাই আপনি যদি প্রথমবার বাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, অথবা ভাবছেন বা এখনই কিনবেন নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন, এরকম চিন্তা করছেন, তাহলে আজকের আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ রিয়েলটর, যিনি প্রতিদিন অসংখ্য হোম বায়ারকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। বাড়ি কেনার মূল চাবিকাঠি কি, কম ইন্টারেস্ট নাকি বেশি ইনকাম? জনাব মোহাম্মদ মির্জা হোসেন, আমি একটু সামান্য সিনপসিসটা তুলে ধরেছি, আপনার কাছে এই বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা চাইব। প্রথমেই যে বিষয়টি নিয়ে প্রশ্ন করতে চাই, যে এই যে ইন্টারেস্ট রেট যেটা আমরা বলছি আমাদের বিষয়ে, ইন্টারেস্ট রেট আমার জন্য যেটা যে অনেক অপেক্ষা করছে, নাকি
ইন্টারেস্ট রেট কমলেই কি বাড়ি কেনা সহজ হয়ে যায়? আপনি কি মনে করেন? থ্যাংক ইউ রানা ভাই, এটা একটা অসম্ভব দারুণ কোশ্চেন। রানা ভাই, আপনি জানেন ইন্টারেস্ট রেট অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। প্রথমত আপনার ক্রেডিট স্কোর, আপনার যদি ক্রেডিট স্কোর ভালো থাকে তাহলে ইন্টারেস্ট রেট কিন্তু কমার সম্ভাবনা থাকে। আচ্ছা, দ্বিতীয়ত থাকে আপনার ডেপ্থ টু ইনকাম, অর্থাৎ আপনার ইনকামের তুলনায় যদি আপনার ডেপ্থ কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা অনেক বেশি থাকে। তৃতীয়ত আমরা বলতে পারি যদি, যেমন আমরা বেশিরভাগ লোকই দেখবেন যে 30 ইয়ার্স আর লোন নেয়, যেটা হোম লোনের ক্ষেত্রে এটা ইন্টারেস্ট ট্যানিওর যে টার্মটা যদি কম হয়, অর্থাৎ 30 বছরের তুলনায় যদি আপনি 15 বছরের লোন নিয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্ট রেট কম হওয়ার সম্ভাবনা থাকে, বিকজ লেন্ডার সবসময় চায় যে তার টাকাটা আর্লি রিকভারি হোক। তারপরে দেখেন ফেডারেল রিজার্ভ পলিসি, ফেডারেল রিজার্ভ যখন কমে যায় তখন কিন্তু ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়। তারপরে আছে লেন্ডারদের যে বোরোয়িং কস্ট, এটা যদি বেশি হয় সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট বেশি হয়। আবার যদি মনে করেন ইকোনমিক যদি স্ট্রঙ্গার হয় সেক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্ট রেট বেশি হয়। আবার দেখেন যেই ব্যক্তি ওই লোনটা নিচ্ছেন ওই লোনটার উপরে লেন্ডার কিন্তু একটা অ্যাসেসমেন্ট করে, ওরা অ্যাসেসমেন্ট করে ওরা যদি দেখে যে এই লোনটা রিস্কি তখনও কিন্তু ইন্টারেস্ট রেট বেশি হয়। অর্থাৎ ইন্টারেস্ট রেট অনেকগুলো ফ্যাক্টরের উপর বিষয়ের উপর নির্ভর করে। এখন দেখেন স্টিল হোম অ্যাফোর্ডেবিলিটি একটা মেজর ইস্যু। দেখেন আপনার ইন্টারেস্ট রেট কমার সঙ্গে সঙ্গে যদি সাবস্টেন্সিয়ালি আপনার ইনকাম রেজ না করে তাহলে হোম অ্যাফোর্ডেবিলিটি লেভেলটা ইজিয়ার হয় না। ইজিয়ার কখন হয়? যদি ইন্টারেস্ট রেট কমার সঙ্গে সঙ্গে আপনার সাবস্টেন্সিয়ালি আপনার ইনকামটা রেজ করে, তাহলে কিন্তু হোম অ্যাফোর্ডেবিলিটি আপনার জন্য ইজিয়ার হয়ে যায়। এখন রিসেন্টলি আপনার এই স্টুডিওতেও আমি অনেকবার এসেছি এবং এখানেও কোশ্চেন শুনেছি যে ইন্টারেস্ট রেট 2.5% কবে আসবে। রানা ভাই, আমি কোভিড পরবর্তীতে এসেছে। রানা ভাই, একদম আমি দায়িত্ব নিয়ে বলতেছি ইন্টারেস্ট রেট 2.5% আর কখনোই আসবে না, এটা একদম ফুল স্টপ। এটা আসার সম্ভাবনা একদম 0%, আসবেই না। এখন আমাদের সাজেশনস হলো আপনার যদি সলিড ডাউন পেমেন্ট থেকে থাকে এবং আপনার যদি রিয়ালটার আপনার ইনকাম এবং আপনার যে অ্যাফোর্ডেবিলিটি উপর বেস করে আপনার যদি স্বপ্নের বাড়িটা বা আপনার পছন্দের বাড়িটা খুঁজে পান, আপনি এখনই বাড়িটা কিনে ফেলুন। পরবর্তীতে আপনি যখন দেখবেন যে ইন্টারেস্ট রেটটা কমে আসছে তখন আপনি রিফাইন্যান্স করে নেবেন। সো আপনি ওয়েট করার দরকার নেই। আমাদের সাজেশনস হলো আপনার স্বপ্নের বাড়িটা যদি বা পছন্দের বাড়িটা যদি আপনি খুঁজে পান এবং আপনার এজেন্টকে বলুন যে উনি তার প্রফেশনালিজম, উনি ক্রেডেনশিয়ালিটি ইউজ করে আপনাকে এটা পছন্দের বাড়ি খুঁজে দিবে এবং আপনি বাড়িটা কিনে ফেলুন। অনেক সুন্দর করে বিষয়টি ব্যাখ্যা করলেন। তো আপনি এই আপনার কথার মধ্যে ডাউন পেমেন্ট একটি শব্দ উচ্চারণ করেছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আমরা খুব অল্প ডাউন পেমেন্ট, কারণ সবার কাছেই তো প্রচুর পয়সা থাকে না, অল্প ডাউন পেমেন্ট অথবা লো ডাউন পেমেন্ট, এইটা দিয়ে কিভাবে আমরা একটা বাড়ি কিনতে পারি, যদি একটু সাজেশন দেন। রানা ভাই, এই কোশ্চেনটা অনেক দারুণ কোশ্চেন, একই সঙ্গে এই কোশ্চেনটা টেকনিক্যালও, মানে কিছু টেকনিক্যাল। যেমন দেখেন আপনি যদি ফার্স্ট টাইম হোম বায়ার হয়ে থাকেন তাহলে রুরাল এরিয়া, স্পেশালি আপ স্টেট নিউ ইয়র্কে অনেক স্পেসিফিক জিপ কোড আছে। এখানে কিন্তু আপনি শর্ত সাপেক্ষে 0 ডাউন পেমেন্টে বাড়ি কেনার জন্য সরকার কিছু প্রোগ্রাম করে দিয়েছে। এই প্রোগ্রামগুলোর মধ্যে ওয়ান অফ পপুলার প্রোগ্রাম হলো ইউএসডিএ লোন। তারপরে আপনি দেখেন স্টেট অফ নিউ ইয়র্ক মর্গেজ এজেন্ট, এদেরকে সংক্ষেপে বলা হয় সানিমা, এদের বেশ কিছু প্রোগ্রাম আছে। এরা লো ইন্টারেস্ট প্রোগ্রাম আছে, লো ডাউন পেমেন্ট প্রোগ্রাম আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে এদের। এটা দিয়ে আপনি ইজিলি, এবং এদের ডাউন পেমেন্ট অনলি ইন সাম কেসেস 3%, এটা ইউজ করা। তো সোনিমার এই প্রোগ্রামটা আপনি যদি ফার্স্ট টাইম হোম বায়ার হয়ে থাকেন এই প্রোগ্রামটা ইউজ করে দেখেন 3% কিন্তু অনেকটা শূন্যের কাছাকাছি। এগুলো আমরা কিভাবে যাচাই করব, কিভাবে জানতে পারবো কোথা যে এটা খুঁজে বের করে আমরা আবেদন করতে হবে কিনা, বা কিভাবে এটা আমরা জানবো? রানা ভাই, থ্যাংক ইউ। এখানে এটা নির্ভর করবে আপনি এটা অনলাইনে নিজে নিজে করতে পারেন, বাট সবচেয়ে আমাদের সাজেশনস থাকে আমাদের মতো যারা প্রফেশনাল এবং যাদের ক্রেডেনশিয়ালিটি আছে তাদের কাছে যাবেন, সেই তার প্রফেশনালিজম এবং ক্রেডেনশিয়ালিটি অ্যানালাইসিস করে ইউজ করে আপনাকে আপনার যে আপনার নিডস
আপনার চাহিদা, মানে আপনার কিভাবে ইনকাম, আমি কম ডাউন পেমেন্ট বা লো ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারি, সেই পথগুলো তিনি সে দেখিয়ে দেন। ডেফিনেটলি সেই পদগুলো যেটা আমি এখন বলতেছি, আপনারা দর্শক মণ্ডলী আপনারা একটু আমি মনে করি যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আরও কিছু আছে দর্শক মণ্ডলী, আপনাদের মধ্যে যারা অ্যাক্টিভ মিলিটারি এবং এদের কোয়ালিফাইড স্পাউস আছেন, এরা ফার্স্ট টাইম বাড়ি কিনতে এদের কোনো ডাউন পেমেন্টে লাগবে না। জিরো ডাউন পেমেন্টে আপনি আমেরিকার যে কোনো প্রান্তে বাড়ি কিনতে পারবেন। তারপরে আরও আছে, যেমন কিছু কিছু ব্যাংক আছে, কিছু কিছু ব্যাংক আপনাকে ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে গ্র্যান্ড অফার করে। গ্র্যান্ড মানি হলো ইটস নট এ লোন মানি, আপনাকে এটা রিফান্ড দিতে হবে না, অনুদান একবারে দিয়ে দিচ্ছে, ফেরত দিতে হবে না। ফেরত দিতে হবে, কখনো আপনাকে ফেরত দিতে হবে না। এই গ্র্যান্ড মানিটাকে আপনি ডাউন পেমেন্ট হিসেবে ইউজ করেও কিন্তু আপনি আপনার বাড়িটা কিনতে পারেন। আর সবচেয়ে পপুলার, আমি এই প্রোগ্রাম ইউজ করে অনেকের বাড়ি কিনে দিয়েছি, এটা হলো FHA, ফেডারেল হাউজিং অথরিটির একটা লোন আছে, যেটা ডাউন পেমেন্ট হলো 3.5%। অথচ বাজার এখন 6-এর উপরে। হ্যাঁ, 3.5% ডাউন পেমেন্টের কথা বলতেছি আমি। ও ডাউন পেমেন্ট, হ্যাঁ, 3.5% ডাউন পেমেন্ট দিয়ে আপনি আপনার বাড়িটা কিনে ফেলতে পারেন। যেখানে 20%-এর মতো দিতে হয়, এটা তো সেটাকে 3.5। নর্মালি জেনারেলি আমরা বলি যে 20%, যেটা কনভেনশনাল লোনের ক্ষেত্রে বলি 20% অনেকে বলে থাকেন। বাট FHC যদি আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হয়ে থাকেন, আপনার ডাউন পেমেন্ট রিকোয়ারমেন্টস অনলি 3.5%, অর্থাৎ 3.5% হলে আপনি বাড়িটা কিনতে পারবেন। এখন আপনার যদি সামর্থ্য থাকে, আপনার অ্যাবিলিটি থাকে, আপনি বেশি দিলেন, বাট রিকোয়ারমেন্টস হলো 3.5% ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাড়িটা কিনতে পারেন। সো আমি এখানে একটা কথা বলবো যে বাড়ি কিনতে কিন্তু লক্ষ লক্ষ ডলার লাগে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আপনার দরকার প্রপার গাইডেন্স এবং প্রপার এজেন্ট, যে কিনা তার প্রফেশনালিজম এবং ক্রেডেনশিয়ালিটি ইউজ করে আপনার পছন্দের বাড়িটি খুঁজে দেবে। সো অল্প ডাউন পেমেন্টে আপনারা ইজিলি বাড়ি কিনতে পারবেন। আমি যেটা বললাম আলোচনার মধ্যে চলে এসেছে, মিনিমাম 3.5% ডাউন পেমেন্ট হলেই আপনি আপনার পছন্দের বাড়িটা কিনতে পারবেন। থ্যাংক ইউ রানা ভাই। অনেক ধন্যবাদ। তো আপনি এই যে বাড়ি কেনার ক্ষেত্রে অনেক বা রিয়েল এস্টেটে নানান ধরনের টার্ম ব্যবহার করা হয় বা বিষয়গুলো নিয়ে কথা বলা হয়, যেমন রিয়েল এস্টেটে DTI টু ডেপ্ট আপনি একটু বলেছিলেন। তো এই যে DTI টু ডেপ্ট টু ইনকাম এবং ATR টু অ্যাবিলিটি টু রিপে, এইগুলো বলতে আসলে ঠিক কি বোঝায়? এগুলো টার্মগুলো যদি একটু ব্যাখ্যা করেন। রানা ভাই, এগুলা অসম্ভব দারুণ একটা টেকনিক্যাল কোশ্চেন। এই জিনিসগুলো আমাদের দর্শকরা বুঝলে আপনাদের হোম বাইং প্রসেসটা আরও ইজি হয়ে যাবে। প্রথমে আমরা বলি DTI হলো ডেপ্ট টু ইনকাম। এটা হলো এমন একটা সংখ্যা যেটা দিয়ে বোঝায় যে আপনার ইনকামের তুলনায় আপনার ডেপ্ট কতটুকু। এখন কমন ডেপ্টগুলো কি কি? ডেপ্ট মানে ঋণগুলো কি কি? এটা হলো আপনি যখন মর্গেজ পে করেন তাহলে সেটা আপনার একটা ডেপ্ট, আপনি রেন্ট পে করেন সেটা আপনার একটা ডেপ্ট, আপনার কার লোন আছে সেটা একটা ডেপ্ট, আপনার ক্রেডিট কার্ডের লোন আছে সেটা একটা ডেপ্ট, আর হলো আপনার যদি কোনো পার্সোনাল লোন থেকে থাকে এইটাও একটা ডেপ্ট। অর্থাৎ লেন্ডার দেখতে চায় যে আপনার ইনকামের কত অংশ, কোন অংশটা আপনি ডেপ্ট হিসেবে ইউজ করেন, এটাকে বলা হয় ডেপ্ট টু ইনকাম। এখন লেন্ডার কিন্তু সবসময় একটা জিনিস দেখতে চায়। লেন্ডার দেখেন আপনি কত টাকা ইনকাম করেন, এইটা প্রাইমারি হেডেক না। ওর হেডেকটা হলো আপনি ইনকামের কত অংশ বাঁচিয়ে রাখতে পারেন যেখান থেকে আপনি আপনার মর্গেজ পে করবেন। সো এইখানে ওরা দেখে যে আপনার ডেপ্ট টু ইনকাম রেশিও যদি 36 থেকে 43% পর্যন্ত থাকে, তখন ওরা মনে করে যে না ঠিক আছে, এই লোনটা অ্যাকসেপ্টেবল লেভেলের রিস্কটা আছে। যদি আপনার ডেপ্ট অফ 43%-এর বেশি হয়, চলে যায়, হ্যাঁ, তখনই লেন্ডার মনে করে যে এই লোনটা ওনার জন্য রিস্ক হয়ে যাবে। তখনই কিন্তু আপনার এই ইন্টারেস্ট রেট বাড়া শুরু করে, তখনই রিকোয়ারমেন্ট আসতে থাকে যে না আপনি 6 মাসের ইনস্টলমেন্ট রেডি রাখবেন, মানে তখন একটু সন্দেহ চোখে দেখতে শুরু করে। সো অ্যাকসেপ্টেবল রিস্ক ওরা মনে করে আপনি সবসময় আপনার ডেপ্টটা যদি 43%-এর নিচে রাখেন, তখন এটাকে মনে করে যে হি অর শি ইজ এ গুড ক্লায়েন্ট, এখানে আমাদের ইনভেস্ট করা রিস্ক ফ্রি। আর অ্যাবিলিটি টু রিপে হলো রানা ভাই, এটাও আরও দারুণ একটা টেকনিক্যাল কোশ্চেন। এটা হলো অ্যাবিলিটি টু রিপে হলো লেন্ডার দেখতে চায় সে যে আপনাকে লোনটা দিচ্ছে, ইনভেস্ট করতেছে, আপনার ফেরত দেওয়ার সক্ষমতা আছে কিনা। এখন ফেরত দেওয়ার সক্ষমতা যাচাই করার জন্য লেন্ডার কি করে, যেমন আমরা যদি জব করি তাহলে সে মনে করে যে তার জবটা আছে কিনা বা নিকটতম ভবিষ্যতে জবটা চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, অর্থাৎ এটা কন্ট্রাকচুয়াল জব কিনা, এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা দেখে। তারপরে ডেপ্ট টু ইনকাম রেশিও আপনার দেখে। আর সে যদি দেখে যে না ওর আগেই ডেপ্ট টু ইনকাম রেশিও অনেক বেশি, তাহলে আপনাকে সেই অ্যাবিলিটি টু রিপের ক্ষেত্রে সে সন্দেহ চোখে দেখতেছে।
সে দেখে আপনার ক্রেডিট হিস্ট্রি, সে দেখতে চায় যে অতীতে আপনি লোন নিয়ে ক্রেডিট কার্ডে খরচ করে বা ক্রেডিটে লোন নিয়ে ফেরত দিচ্ছেন কিনা সেটার হিস্ট্রিগুলো সে দেখে, আপনার পেব্যাক হ্যাবিট আছে কিনা সেটা সে দেখে। তারপরে সে এরপরে আর দেখে যে আপনার অ্যাসেট ভ্যালু, আপনার অ্যাসেট কতটুকু আছে, বা আপনার আদার ডেপ্থ, অন্য কোনো ডেপ্থ আছে কিনা যেটা আপনার এই লোনের উপরে প্রভাব বিস্তার করতে পারবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতেছি যে অ্যাবিলিটি টু রিপের ক্ষেত্রে লেন্ডার যেদিন বাড়িটা ক্লোজিং হবে সেদিন সকালবেলা ফোন করে জানতে চায় যে ওনার জবটা আছে কিনা। তার মানে ওরা খুবই সিরিয়াস থাকে যে উনি তো ওনার মেইন সোর্স অফ ইনকাম হলো ওনার জব, জবটাই যদি চলে যায়, আমি যদি লোনটা ডিসবার্স করে দিই সেক্ষেত্রে তো আমার রিকভারির অনেকটা রিস্কে পড়ে যাবে। সো এই এটিআরটা হলো অ্যাবিলিটি টু রিপে, এটা হলো আপনার ফেরত দেওয়ার সক্ষমতা আছে কিনা লেন্ডার এটা বিভিন্নভাবে যাচাই করে। থ্যাংক ইউ রানা ভাই, এটা অসম্ভব দারুণ একটা কোশ্চেন। আসলে এই টার্মগুলো তো বোঝা অনেকের পক্ষেই কঠিন ব্যাপার, সুতরাং আপনি ব্যাখ্যা করেছেন। তো আমরা অনেক সময় বাড়ি কিনি ঝোঁকের মাথায় কিনি, বা অনেক সময় খোঁজ খবর কম নিয়ে কিনি। তো দেখা গেল যে বাড়ি কেনার পর মালিকানার ক্ষেত্রে, যে বাড়িটা আমি কিনলাম মালিকানার ক্ষেত্রে ত্রুটি দেখা দিয়েছে। তো যদি এইরকম ত্রুটি দেখা দেয় মালিকানার ক্ষেত্রে, তাহলে বায়ার কিভাবে এই ক্ষতিটা তিনি মোকাবেলা করবেন? থ্যাংক ইউ রানা ভাই, এটা তো আরো বেশি টেকনিক্যাল কোশ্চেন। রানা ভাই অসম্ভব ধন্যবাদ যে আমার দর্শকরা, আমার মনে হয় এই অনুষ্ঠানটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আমরা যখন যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমরা যখন ক্লোজিং টেবিলে যাই তখনই কিন্তু আমার ক্লায়েন্টদেরকে বলি যে ক্লোজিং পার্টির দুইটা বড় অংশ থাকে, একটা হলো ব্যাংকের কিছু খরচ থাকে, আর একটা হলো টাইটেল ইন্স্যুরেন্স কোম্পানির কিছু খরচ থাকে। তো ক্লোজিং টেবিলে আমরা নর্মালি আমাদের ক্লায়েন্টের জন্য আমরা দুইটা পলিসি ক্রয় করি, একটা নাম হলো ওনার্স পলিসি আর একটা হলো লেন্ডার পলিসি। এখন আমি ব্যাখ্যা করি যে আপনি যে কোশ্চেনটা করলেন, ওনার্স পলিসিটা আসলে আমরা কেন কিনি। ধরেন আপনি যখন একটা বাড়ি তৈরি করার আগে ওখানে কি ছিল, একটা ল্যান্ড ছিল, সে প্রথম জায়গাটা কিনছে, জায়গাটা কেনার পরে ডিজাইন করে তার পছন্দের একটা বাড়ি তৈরি করছে। এখন কিছুদিন পর তার প্রফেশন বা অন্য কোনো কারণে সে হয়তো স্টেট মুভ করতেছে, তখন সে কি করে বাড়িটা বিক্রি করে দেয়। তো এখন বাড়িটা ধরেন এর কাছ থেকে বি এর কাছে বিক্রি হয়ে গেল, বি আবার কিছুদিন পরে সেও মুভ করতেছে সি এর কাছে, সি এর কাছ থেকে ডি এর কাছে, এইভাবে এ টু জে সে ধরেন আপনি 30 বার এই বাড়িটা হাত বদল হয়েছে। এখন এই যে চলমান মালিকানা বদলের প্রক্রিয়ায় যদি কোথাও মালিকানায় কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে এই ওনার্স পলিসি দ্বারা বায়ারের যে ফিনান্সিয়াল রিস্ক, ওটা ত্রুটির কারণে তো এই বাড়িটা চলে যেতে পারে, অরিজিনাল মালিক এসে বললো যে এই বাড়িটা আমার, তুমি যে কিনছো এটা তোমার না, চলে যেতে পারে। তো কোনো কারণে, এটা নর্মালি হয় না, যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে এই ওনার্স পলিসি দ্বারা সে কভার থাকে, তার যে আর্থিক ক্ষতি হতো এটা ঝুঁকিমুক্তভাবে সেই ওনার্স পলিসি এটাকে কভার করে, যার কারণে তার ফিনান্সিয়াল লস হওয়ার সম্ভাবনা একদমই থাকে না, অর্থাৎ 0%। আর সেক্ষেত্রে দেখেন, আমরা যখন বাড়িটা কিনি তখন কিন্তু আমরা হয়তো 20% ডাউন পেমেন্ট দিই বা 30% ডাউন পেমেন্ট দিই, সেক্ষেত্রে 70% ডাউন পেমেন্ট কিন্তু লেন্ডার করে, অর্থাৎ ব্যাংক করে বা ইনস্টিটিউশন করে। তো আমরা লেন্ডার পলিসি কিনি, মালিকানা ত্রুটির কারণে কিন্তু ও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় লেন্ডার। তখন আমরা লেন্ডার এর ক্ষেত্রে যে আমরা লেন্ডার পলিসিটা কিনি, এই লেন্ডার পলিসি দ্বারা ওই যেইটুকু সে ইনভেস্ট করছে লেন্ডার, ওটার জন্য সেও কিন্তু রিস্ক ফ্রি থাকে, অর্থাৎ তার যে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে, যদি লেন্ডার পলিসি কিনে থাকেন তাহলে এই আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে না। সো এই ক্ষেত্রেও কিন্তু আপনার এজেন্টের যে প্রফেশনালিজম এবং ক্রেডেনশিয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এজেন্ট যদি এটা না বুঝে তাহলে কিন্তু এই ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া অনেক ক্ষেত্রে কঠিন এবং এই ধরনের বড় ইনভেস্টমেন্টে যদি আপনি একবার হোঁচট খান, এটা ঘুরে দাঁড়ানো অনেক কঠিন হয়ে যায় রানা ভাই। সো আপনারা রিয়েলটার নির্বাচনের ক্ষেত্রেও আমি বলবো খুব সচেতনতা বা সাবধানতা অবলম্বন করা উচিত। আমাদের হাতে সময় নেই, 1 মিনিট আপনাকে সময় দিব যে আর একটি ছোট্ট প্রশ্ন করার জন্য, 1 মিনিটের মধ্যে। যে বাড়ি ক্রয়ের যে কন্ট্রাক্ট সাইন আমরা করি, তাই না, এই করার পর কি কন্ট্রাক্ট মানে আমরা কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসা কি সম্ভবপর? রানা ভাই থ্যাংক ইউ, এটাও অসম্ভব দারুণ একটা কোয়েশ্চেন। ডেফিনেটলি আপনি যদি বাড়ি কেনার পরে, বাড়ির কন্ট্রাক্ট সাইন করার পরেও বাড়ির কন্ট্রাক্ট থেকে ফিরে আসা সম্ভব, যদি আপনার ওই কন্ট্রাক্টে কতগুলো কন্টিনজেন্সি আপনি ইনক্লুড করে থাকেন। এখন নর্মাল কন্টিনজেন্সিগুলো কি কি? আমরা ফাইন্যান্সিং কন্টিনজেন্সি, অর্থাৎ আমার লোন যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমি বাড়িটা কিনবো, এবং কোনো কারণে দেখা গেলো যে আপনার লোনটা
অ্যাপ্রুভ হয়নি, হলো না। তার মানে কি আপনার কন্টিনজেন্সি ফুলফিল হয় না, তাহলে আপনি কন্ট্রাক্ট থেকে ফিরে আসতে পারবেন। দ্বিতীয়ত হলো ইন্সপেকশন, একটা কন্টিনজেন্সি এখন দেখা গেলো ইন্সপেকশন করে দেওয়া পড়ছে যে অনেক বড় একটা স্ট্রাকচারাল ড্যামেজ আছে, আমরা সেলার কাছে গেলাম, সেলার বললো যে না আমি এই ধরনের কাজ করবো না, অর্থাৎ কন্টিনজেন্সি ফুলফিল হয় নাই, তাহলে আমি কন্ট্রাক্ট থেকে ফিরে আসতে পারবো। তারপরে হলো অ্যাপ্রাইজাল কন্টিনজেন্সি, সে মনে করেন আমি বাড়িটা $900,000 দিয়ে কিনছি, কোনো কারণে অ্যাপ্রাইজাল এসে বললো যে না তুমি এটা কম্পিটিশনে যে ওভার প্রাইস দিয়ে বাড়িটা কিনছো, বাড়িটার অ্যাকচুয়াল প্রাইস $700,000, তাহলে এই এখন আমি লোন দিলে আমি $700,000 উপর লোন দেবো, তাহলে ওই বাকি যে গ্যাপটা এটা তো আমার নিজের থেকে দিতে হবে। এখন আমার যদি অ্যাবিলিটি না থাকে তখন তাহলে কন্টিনজেন্সিটা ফুলফিল হয় না, আমি কন্ট্রাক্ট থেকে ফিরে আসতে পারবো। আবার ধরেন আমি আরেকটা কন্টিনজেন্সি দিছি যে না আমার এই পুরান বাড়িটা বিক্রি হলেই আমি নতুন বাড়িটা কিনবো, কোনো কারণে আমি পুরান বাড়িটা বিক্রি হচ্ছে না, তাহলে আমি বাড়িটা কিনতে পারতেছি না, অর্থাৎ আমার কন্টিনজেন্সি ফুলফিল হচ্ছে না, তাহলে আমি কন্ট্রাক্ট থেকে ফিরে আসবো। বাট আপনি যদি উইদাউট রিজনে নো রিজনে কন্ট্রাক্ট থেকে ফিরে আসেন, সেই ক্ষেত্রে আপনি যে ডিপোজিট মানিটা দিয়েছেন আর্নেস্ট মানি হিসেবে, ওই মানিটা ফরফিট বা বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে সুতরাং বাড়ি কেনার আগে আমাদেরকে এই বিষয়গুলো অনেকভাবে চিন্তা করতে হবে। জনাব মির্জা মোহাম্মদ হোসেন, আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে যারা আমরা বাড়ি কিনতে চাচ্ছি, নতুন বাড়ি কেনার স্বপ্ন দেখছি, তাদের ক্ষেত্রে কিছুটা গাইডলাইন দিয়েছেন, বেশ কিছু কথা বলেছেন, নিশ্চয়ই সেগুলো আমরা স্মরণে নিয়েই বাড়ি কেনার ক্ষেত্রে এগিয়ে যাব। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ TVN24। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি, মানুষ বনাম মেশিন, নতুন কর্মক্ষেত্রে বাস্তবতা, সেটা কি হতে পারে আগামী দিনগুলোতে সেটা নিয়ে কথা বলেছি, এবং যারা আজকে আমরা বাড়ি কিনতে চাই, যারা বাড়ি কেনার স্বপ্ন দেখছি, তারা ইন্টারেস্ট রেট কমার অপেক্ষা করছি, কমলেই কি বাড়ি কেনা সহজ হয়ে যাবে এটা ভাবছি, নাকি আমাদের ইনকামটাকে আগে বাড়াতে হবে, সে কথাগুলো বলেছি, এবং কি ধরনের রিস্ক আমাদের বাড়ি কেনার ক্ষেত্রে বা কি ধরনের পলিসি বা কি ধরনের সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, TVN24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভ সন্ধ্যা। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।